হয় সর্বশেষ যে ফোন আলাপটা ভাইরাল হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তিনার ব্যক্তিগত জীবনে বেশিরভাগ সিদ্ধান্ত তিনি হুটহাট নিয়েছেন, আর এগুলা সাজা এই মুহূর্তে তার দলও পাচ্ছে, তিনিও পাইছেন, নেতার দেশে থাকা নেতাকর্মীরাও পাবেন। দিনের ভোট রাতে করে সেরকম তিনি করবেন না, এবং আমার খুব বিশ্বাস ছিল যে তিনি নির্বাচনের আগে আগে অন্তত বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করবেন। কত জায়গায় যে হাসিনা কত রকম আকাম করে রাখছে তার কোনো ইয়ত্তা নাই। সবার মুখ বন্ধ রেখে হাসিনা যাচ্ছাতেই করে গেছে দেশ নিয়ে, কেউ কিছু কইতে পারে না। এই আমরা যারা কয়েকজন দেশে থাকি না তারাই কিছু কিছু কইতে পারি। আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে, এই চলমান প্রক্রিয়াকে আজকে ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 4টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 4টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন তাহলে দর্শক আমরা 4টা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই। হয় সর্বশেষ যে ফোন আলাপটা ভাইরাল হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তিনার ব্যক্তিগত জীবনে বেশিরভাগ সিদ্ধান্ত তিনি হুটহাট নিয়েছেন, আর এগুলা সাজা এই মুহূর্তে তার দলও পাচ্ছে, তিনিও পাইছেন, নেতার দেশে থাকা নেতাকর্মীরাও পাবেন। তবে হয়তো চুপচাপ তিনি থাকলে অনেকটা নিজের জন্য ভালোই থাকতো। গতকালকে নিউজটা দিয়েছি, শেখ হাসিনার ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পরে যেই সিদ্ধান্ত এবার সামনে আসছে, ভাই এতদিন যাবৎ দুইজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ একসাথে বৈশা যদি কোথাও কথা বলছে, জামাত বলে যেমন চালান দিয়ে দিছে, ছাত্রলীগের নেতাকর্মীরা দাড়ি টুপি পাঞ্জাবি পরা কাউকে দেখলেই শিবির বলে যেমন থানাতে দিয়ে দিছে, এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগ কোথাও বৈশা মিটিং মিছিল করতে যায়, একই স্টাইলে তাদেরকে ধরে কিন্তু থানায় দেওয়ার মতন আইন তৈরি হয়ে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ। কারণ আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। তবে এটা সংবিধানে নিষিদ্ধ করা হচ্ছে না, নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, রাজনীতি করা যাবে তবে এত তাড়াতাড়ি না। আর গতকালকে ডক্টর ইউনূস বলছিল শেখ হাসিনাকে বা গণমাধ্যমের উদ্দেশ্যে ভারতীয় মিডিয়ার মাধ্যমে যে মুখটা চুপ রাখেন, আপনি যত চুপ থাকবেন তত ভালো। ভারতীয় বলছে ওনারা চুপ করেন। এখন দেখেন ঝামেলা কোনটা আসছে। আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের মধ্যে একটা রিট করা হয়েছিল, তো সেই রিটটাকে খারিজ করে দেওয়া হলেও গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের কি বলা হচ্ছে উপদেষ্টারা যারা আছেন তাদের বিশেষ বৈঠকে। তো কি সিদ্ধান্ত আসছে? ছাত্র জনতা যে হত্যা হয়েছে সেটার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে মানে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তীকালীন সরকার। আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত ফাইনাল করা হয়েছে, জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচ্য সূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেছে। তিনি বলছেন যে ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের মানুষ তাদের অপতৎপরতা এই সকল বিষয়ে সজাগ আছে। ছাত্র জনতার হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই। ফেসিবাদী দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তিনি তার মুখে বলছিলেন যে ফেসিবাদী, তখন বলা হয়েছে যে রাজনৈতিক দল বা জোট বাংলাদেশের রাজনীতি নামে ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকেই বোঝানো হয়েছে। মানে এটাও একটা ভাসুরের নাম মুখে আনানো ওই টাইপেরই বক্তব্য। যাই হোক, হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবেন কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা এটিকে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নিরুৎসাহিত করবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে। তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেহেতু তাদেরকে হত্যার দায় স্বীকার করতে হবে, তাদের বিচার সরকার নিশ্চিত করবে। আর উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আপনার বিভিন্ন ব্যক্তিরা মতামত দিয়েছেন, বলছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করতে হবে। গণহত্যার দায় স্বীকার না করে তারা এখানে রাজনীতি কিভাবে করবে? আমি তো মনে করি সেটা করা উচিত না। এই কথাগুলো বলছেন ডক্টর দিলারাত চৌধুরী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর। তো এখানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের কামব্যাক করা একটু কঠিন তো হবেই। তবে ওই যে সচিবাজের জয়, তিনি আপনার আমেরিকা থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, অথবা সাবেক প্রধানমন্ত্রী বেগম না শেখ হাসিনা, তিনিও ভারত থেকে যে বার্তাগুলো দিচ্ছেন অথবা ফোন আলাপগুলো ফাঁস হচ্ছে, সেখানে কোন মানুষের মধ্যে জিদ গোসা কাজ করবে না যারা ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে? না ডক্টর ইউনূসের তো কথাই নাই, তাই না?
তিনি হয়তো উচ্চবাচ্য করেন না, শব্দ প্রয়োগ করেন না, কিন্তু কার্যপ্রয়োগ যেটা সেটা করবেনই। বাহিরে অনেক কিছু দেখাবেন, কিন্তু ভেতরে ওনার প্রথম এবং প্রধান টার্গেটটাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, এবং কি তাদের যারা বিভিন্ন নেতাকর্মী গ্রামে গঞ্জে বসেও ডক্টর ইউনূসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতো, তারা টার্গেটেড হবেন। সো এই মুহূর্তে অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা স্থানীয়ভাবে কোনো প্রোগ্রাম মিটিংয়ে যাবেন না। গেলে কিন্তু বিএনপি তো কিলানোর জন্য রেডি আছে, জামাত তো তলে তলে কিলানোর জন্য রেডি আছে, আর বাকি আছে আমজনতা। তো আমজনতার ইস্যুতে পেছন থেকে কিন্তু ঘটনা ঘটাই দিবে। মামলা করতে পারবেন, আর মামলা করলে কি হবে সেটা তো আওয়ামী লীগ সরকার গত 15 বছর দেখাই দিছে যে কি করলে কি হয় আর কতটুকু কি হয়, সেটা নিশ্চয়ই আপনার আমার থেকে ভালো জানা আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। দিনের ভোট রাতে করে সেরকম তিনি করবেন না, এবং আমার খুব বিশ্বাস ছিল যে তিনি নির্বাচনের আগে আগে অন্তত বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করবেন। কিন্তু তিনি তা তো করলেনই না। তিনি সেই নির্বাচন আয়োজন করলেন এবং তিনি 28% ভোটকে 40% নিয়ে গেলেন। যদিও আমি মনে করি যে এই 28% ভোটও পড়েনি, ভোট সম্ভবত বিবিসির খবর অনুযায়ী ভোট হয়তো 8 থেকে 10% বা 5% পড়েছে। তিনি এটাকে 40% নিয়ে গেলেন, এবং তিনি অনবরত এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তিনি সাফাই গাইলেন। এবং সঙ্গে সঙ্গে তার যে অন্যান্য নির্বাচন কমিশনাররা, যেমন আহসান হাবিব, আনিস আলমগীর, আর মনে হয় রাশেদা খানম, মনে আরেকজনের নাম মহিলা, সব শিয়ালের একইরা, এরা সবাই দুর্নীতি করেছেন। ওই যে হাবিবুল আউয়াল তিনি বললেন যে আমি যখন ঘুমিয়েছিলাম তখন বুঝতে পারিনি, তখন আমি বলেছি 28, এখন আমি 40 বলতেছি। তো এইভাবে তিনি বলেছেন। এবং আমি এও খবর পেয়েছি যে নির্বাচনের আগে আসলে এই আনিস আলমগীর এদের সঙ্গে, এরা তো দুজন ছিল সরকার একদম খয়ের খা, এদের গাড়িতে পাবলিক জুতা মেরেছে আজকে। যখন আপনার আমি একটু পড়ে শোনাই যে বিএমডাব্লিউ রেখে বন্ধুর পুরনো গাড়িতে ইসি ছাড়লেন সিইসি। দায়িত্ব নেওয়ার 2.5 বছরে বিদায় নিয়েছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তারা, এবং ইসি সচিব শাফিউল আজিম পদত্যাগপত্র গ্রহণ করেন। পদত্যাগ করে বন্ধুর গাড়িতে ইসি ছাড়েন হাবিবুল আউয়াল। এই দিন তিনি নিরাপত্তার সুবিধা নিলেও সরকারি গাড়ির সুবিধা নেননি। পুরানো বন্ধুর মডেল সাদা রঙের গাড়িতেই ইসি ত্যাগ করেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হচ্ছে যে বিগত সংসদ নির্বাচনের পর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল। এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগ রাস্তাবাদন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে বর্তমান নির্বাচন কমিশন বিলোপ করে নতুন কমিশন গঠনেরও দাবি ওঠে, এবং এই নিয়ে কয়দিন ধরে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। দেখুন, ইসি জানায় যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান, মানে এই নির্বাচন কমিশনাররা নিজেদের অবস্থান এবং করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন। মানে এই যে কাজী হাবিবুল আউয়াল এবং তার যে নির্বাচন কমিশনাররা, তারা কিন্তু ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের সঙ্গে একাধিকবার দেখা করতে চেয়েছেন, দেখা করে বলতে চেয়েছেন যে আমরা কিন্তু আগের মতো নেই, আমরা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছি, আমরা ভালো হয়ে গেছি এরকম। কিন্তু সরকারের কেউ তাদের সঙ্গে দেখা করেননি, বা সরকারের কেউ তাদেরকে দেখা করার সুযোগ দেননি। এবং ইউনূস সরকার বলতেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনেরও সংস্কার করা হবে, এবং সেজন্য কিন্তু বেশ কয়দিন ধরেই এই হাবিবুল আউয়ালরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। এবং এই সিইসি সহ অন্যান্য কমিশনাররা অফিস করলেও তাদের বিদায়ের প্রস্তুতি কিন্তু প্রাধান্য পায়, এবং শেষ সময়ে নিজেদের প্রয়োজনীয় জরুরি কাগজপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেন তারা। মানে এই কদিন ধরে যত কাগজপত্র আছে যেগুলো তাদের আটকানো যাবে, এগুলো সব তারা গায়েব করে ফেলাইছে। এবং দর্শক, আমি এটাকে কিন্তু গত নির্বাচন কমিশনের চেয়েও কিন্তু আমি সবচেয়ে খারাপ বলবো। কে এম নুরুল হুদার কমিশন অবশ্যই খারাপ, কোনো সন্দেহ নাই। রকিব কমিশন, সেটাও খারাপ, সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কে এম নুরুল হুদার কমিশনে কিন্তু একজন মাহবুব তালুকদার ছিল, যে মাহবুব তালুকদার সব সময় ছিল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। সে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সে শেষ পর্যন্ত সে চেষ্টা করেছিল। মাহবুব তালুকদার, উনি মারা গেছেন, আল্লাহ পাক ব্যস্ত নসিব করুক। এই মাহবুব তালুকদার, তাকে সব সময় গোয়েন্দা অফিসাররা তাকে ফলো করতো, এবং প্রায় সময় মানে তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে একজন গোয়েন্দা অফিসার বা 2 জন 3 জন সবসময় রুমের বাইরে দাঁড়িয়ে থাকতো। তিনি কি করেন, তার অফিসে কে আসে যায়, সব সময় এগুলো রেকর্ড হতে থাকতো। এবং সেই গোয়েন্দা কর্মকর্তা তার বাসার কাজের মেয়ের সঙ্গেও হাত করেন। সে কাজের মেয়ে যখন যায় ওই যে রাস্তায়, তখন বাসার ওই যে সেই গোয়েন্দা অফিসার
তিনি তার সঙ্গে এলাকার দোকানে দেখা করে তথ্য নেন। পরে এই কথা একদিন এলাকার এক লোক তাকে জানায়, তখন তিনি ওই কাজের মেয়েকে বিদায় করে দেন। মানে এমন একটা পর্যায়ে তাকে অনবরত ডিস্টার্ব করতো এই সরকার, অনবরত ডিস্টার্ব করতো, কিন্তু তিনি বিবেকের কাছে মাথা নত করেননি। আমি কিন্তু এই হাবিবুল আওয়ালের কাছ থেকে এরকম আশা করেছিলাম যে অন্তত মানুষের কাছে আপনি স্মরণীয় হয়ে থাকবেন। আরে আজকে ভাই ক্ষমতা কি জিনিস? আজকে তো আপনাকে মানুষ জুতা মারছে আপনার গাড়িতে, কি করবেন এগুলো দিয়ে? আজীবন আমলা ছিলেন, টাকা তো কম কামান নাই, অনেক টাকা কামাইছেন, টাকা তো দরকার নাই। কিন্তু এই যে সম্মান, আজকে যদি আপনি শেখ হাসিনার যে নির্বাচন যে করতে চাইছিল 7 জানুয়ারি, তার আগে যদি আপনি পদত্যাগ করতেন, 5-7 মাস হইতো, 5-7 মাসের ব্যাপার, আপনাকে মানুষ আজকে মাথায় তুলে রাখতো, আজীবন সম্মানের সহিত বাঁচতেন। কিন্তু আজীবন আপনি ঘৃণিত হয়ে থাকবেন, কে এমরুলদের মতো ঘৃণিত হয়ে থাকবেন। কি লাভ এই টাকা পয়সার, কি লাভ এই সম্পত্তির, কি লাভ এই মানে ক্যারিয়ারের, যেখানে মানুষ জুতা মারে। আজকে মাহবুব তালুকদার মরে গিয়েছে, মানুষ তাকে স্মরণ করে, তার বই বিক্রি হয়, তাকে নিয়ে গবেষণা হয় যে একটা লোক কিভাবে এই চরম স্বৈরাচারের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যুদ্ধ করে সুষ্ঠু নির্বাচন করার জন্য পারে নাই, সেটা ভিন্ন আলাপ, কিন্তু সে চেষ্টা করেছে। এবং এই মাহবুব তালুকদারকে জাতি আজীবন স্মরণ রাখবে। এবং এই হাবিবুল আওয়াল সহ যে আনিস আলমগীর, এদের চেহারা দেখলেও আমার ঘৃণা লাগে, এদেরকে জাতি আজীবন ঘৃণার সহিত স্মরণ করবে। একটা জিনিস মনে রাখবেন দর্শক, জীবনে নিজে যা ভালো মনে করবেন তাই করবেন এবং সবসময় সৎ পথে থাকবেন। মৃত্যু একদিন আসবেই, টাকা পয়সার কোনো দাম নাই। আজকে টাকা পয়সার দাম আছে যেটা মানুষের আসলে বাঁচতে লাগে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা। কিন্তু এই যে সালমানের প্রমাণ বা এদের এত টাকা পয়সা আছে যে এদের 14 পুরুষ খেলে শেষ হবে না। কি লাভ এত টাকা দিয়ে? আজকে দাড়ি সেটে ফেলে তারপরে ওই নৌকাতে যখন পুলিশ দেখছে তখন ভয় পায়খানা করে দিচ্ছে, তারপরে রিমান্ডে নিচ্ছে, সেখানে দিনের পর দিন রিমান্ডে নিচ্ছে, এত চুরি এত দুর্নীতি, আরেকজনের বউ ভাগে আনে এই বুড়া বয়সে। কি লাভ এগুলো করে? কোনো লাভ নাই। আপনার আগেও এরকম বহু পরাক্রমশালী লোক ছিল, মানুষের উপর অন্যায় করতো, অত্যাচার করতো, তার আজকে কবরে শুয়ে আছে। তো আপনারও সেই পরিণতি আসবে, সবারই সেই পরিণতি আসবে, একদিন মৃত্যু হবে। কিন্তু আমরা যাতে মৃত্যুর আগে বলতে পারি যে আমরা কারো ক্ষতি করিনি। এবং এই কাজী হাবিবুল আওয়াল তারা কিন্তু অনেক দুর্নীতি করেছে। তারা এই নির্বাচন কমিশনের বিভিন্ন তহবিল তসরুপ থেকে শুরু করে তারা প্রচুর দুর্নীতি করেছে। এবং এই কাজী হাবিবুল আওয়াল তিনি এই নির্বাচনের খরচ নিয়ে দুর্নীতি করেছেন, তারপরে ইভিএম মেশিন নিয়ে দুর্নীতি করেছেন, তারপরে ওই যে প্রায় সময় দেখতাম রাশিয়া যেত, রাশিয়া গিয়ে ওই রাশিয়ার বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতো এবং দেশে এসে বলতো যে হ্যাঁ রাশিয়ার মডেলিং নির্বাচন হবে, এবং এই রাশিয়ার মডেলিং নির্বাচন হয়েছে। তো দর্শক, আমি মনে করি আজকে তারা পদত্যাগ করেছে, ঠিক আছে, এখন তো তাদেরকে গ্রেপ্তার কোনো বাধা নেই। এখন যতই বন্ধুর গাড়িতে চড়ুক না, যাই করুক না কেন, এই হাবিবুল আউয়াল, আহসান হাবিব, আনিস, আলমগীর, রাশেদা, এদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। সবাইকে গ্রেপ্তার করে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কোন নির্বাচন কমিশনাররা এইভাবে নির্বাচন জালিয়াতি করে স্বৈরাচারের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত না হতে পারে। এটাই হচ্ছে আমার আর্জি এই বর্তমান ইউনিট সরকারের কাছে। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। কত জায়গায় যে হাসিনা কত রকম আকাম করে রাখছে তার কোনো ইয়ত্তা নাই। সবার মুখ বন্ধ রেখে হাসিনা যাচ্ছাতাই করে গেছে দেশ নিয়ে, কেউ কিছু কইতে পারে না। এই আমরা যারা কয়জন দেশে থাকি না তারাই কিছু কিছু কইতে পারি। আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যুক্ত। দেখবেন হাসিনা কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলছে। বিষয়টা ফেনী নিয়ে। আমি কুকি ন্যাশনাল ফ্রন্ট নিয়ে ভিডিওতে বলছিলাম যে আমাদের ভৌগোলিক উইক পয়েন্ট হচ্ছে ফেনী। এই উইক পয়েন্ট ইন্ডিয়ার চিকেন নেকের চাইতেও নাজুক। আমি এটাও বলছি, ইন্ডিয়া যদি এই ফেনী থেকে চট্টগ্রামকে আলাদা করে দিতে পারে তাহলে সে চিকেন নেকের দুর্বলতাই শুধু কাটাতে পারবে না, সে মুফতে একটা সমুদ্র বন্দরও পেয়ে যাবে। এইটা দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের বুঝতে হয়। সব রাজনৈতিক নেতৃত্ব বুদ্ধিমান হয় না, আমরা জানি। বেকুব লোকেরাও দেশ চালানোর দায়িত্ব পায় মাঝে মাঝে। তারা না বুঝলে দেশের সামরিক বাহিনীকে এটা বুঝতে হয়, তারা সেই জন্য ট্রেন্ড। সামরিক গোয়েন্দা সংস্থাদের বুঝতে হয়, তারা সেই জন্যও ট্রেন্ড। সেভাবেই তাদের রাজনৈতিক নেতৃত্বকে ব্রিফ করতে হয়। আজকে আমরা দেখব ফেনী অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্বকে কিভাবে খাটো করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে, এবং এমন ভয়ানক সব কাজ করে বিপজ্জনক পরিকল্পনা করে দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। ঝুঁকির মাত্রাটা বোঝার জন্য আসেন আমরা ফেনী নিয়ে আমাদের ভৌগোলিক ঝুঁকিগুলো কি কি সেটা আলাপ করি। আপনি যদি চিকেন নেক দেখেন তাহলে দেখবেন ভারতের 7 সিস্টার্স আছে না, সেটা
ভারতের মূল ভূখণ্ডের সাথে ভূমির মাধ্যমে যুক্ত, কিন্তু আমাদের পুরা চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ভূপ্রাকৃতিকভাবে বিচ্ছিন্ন। ভয়ানক কথা, কিন্তু ফেনী নদী চট্টগ্রাম অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রাখছে। এই চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে কিভাবে যুক্ত? তাইলে যুক্ত মাত্র 3টা সড়ক সেতু আর একটা রেল সেতু দিয়ে। মাত্র এই 4টা সেতুর নিয়ন্ত্রণ শত্রুপক্ষ নিয়ে নিতে পারলে আমাদের মূল ভূখণ্ডের সাথে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু তাই না, আমাদের মূল ভূখণ্ডের সাথে আমাদের সমুদ্র যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আমরা মূলত একটা ল্যান্ড লকড কান্ট্রিতে পরিণত হব। কেউ কেউ বলতে পারেন, কেন আমাদের মোংলা বন্দর আছে না? এটা নদী বন্দর, সমুদ্র বন্দর না। সমুদ্রগামী জাহাজ ওই মোংলা বন্দরে এসে নোঙ্গর ফেলতে পারবে না। এই অবস্থা কি চিকেন নেকের চাইতে ভয়ানক না? আসেন আমরা এই বিষয়টা গুগল আর্থে দেখি। এই যে দেখেন ফেনী নদী সেই ত্রিপুরা থেকে আসছে, তারপর স্ট্রেট বঙ্গোপসাগরে পড়ছে। দেখছেন তো এই ফেনী নদী যে চট্টগ্রামকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করে রাখছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা এই অঞ্চলের যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ, কোনো ধরনের বিদেশি রাষ্ট্রের উপস্থিতির সময় আমাদের মনে রাখতে হবে। এইবার আসেন আমরা সমুদ্রের দিক থেকে দেখতে শুরু করি। প্রথমে মুহুরী প্রকল্প, এইটা নিয়ে যাদের জানা নাই তাদের বলি, এইটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প এইখানে একটা বিশেষ জায়গা দেখায় রাখতে চাই, এটা নিয়ে আমরা পরে আলাপ করব। সেটা হচ্ছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। এটা কিন্তু ফেনীর সাথেই, এবং যেই দুর্বল ভৌগোলিক এলাকা বললাম সেইখানেই। তো এইখানে এই মুহুরী প্রজেক্টে একটা সড়ক সেতু, এটা প্রথম সেতু বা প্রথম সংযোগ। আরো উপরে যাই, আরো উপরে যাই, এইখানে দেখব আমরা 2টা সেতু পাশাপাশি। প্রথমে একটা সড়ক সেতু, এরপর একটা রেল সেতু। এরপরে আমরা আরো উপরে যাই, আরো উপরে এইখানে আর একটা সড়ক সেতু। এই 4টা সড়ক সেতু বাংলাদেশের মূল ভূখণ্ডকে চট্টগ্রামের সাথে যুক্ত করছে। আচ্ছা এইবার আসেন আমরা দেখি হাসিনা কোথায় কোথায় গ্যাঞ্জাম করছে। দেখেন এই মিরসরাই অঞ্চল যেটা দেখাইলাম, এই অঞ্চলে ইন্ডিয়াকে জায়গা দেওয়া হয়েছে অর্থনৈতিক অঞ্চলে। অল্প স্বল্প জায়গা না, 900 একর জায়গা। নিউজে বলছে চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় 30,000 একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তুলছে। সেইখানে 900 একর জায়গা দেওয়া হয়েছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরি করার জন্য। কেউ কখনো নিজের দুর্বল ভৌগোলিক জায়গায় অন্য রাষ্ট্রকে স্থাপনা বানাতে দেয়? আমাদের তিস্তা প্রজেক্ট আমাদের জায়গায়, আমাদের মাটিতে, সেই প্রজেক্টে আপত্তি দেয় ইন্ডিয়া, এই কারণে যে এটা চায়না করবে। আর আমার দুর্বল ভৌগোলিক জায়গায় আমি খোদ ইন্ডিয়াকে 900 একর জায়গা দিলাম স্থাপনা করার জন্যে। ওইখানে 900 একর জায়গায় তো 9,000 ইন্ডিয়ান কমান্ডো সিভিলিয়ান সাইজে চাকরি করবে। এই কাজে সেনাবাহিনী কেন মানা করলো না? আপত্তি জানাইলো না? সামরিক গোয়েন্দারা কেন মানা করলো না? কেন ওকে সিগন্যাল দিল? উত্তর আছে কোনো? ও আচ্ছা, উনারা তো আবার আমাদের পোস্টে বট বাহিনী দিয়ে কমেন্ট করানোতে বিজি আছেন, ওনাদের ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না, তাই না? আপনাদের যে দেশের মানুষ বেতন দিয়া পালে, কেন পালে? করেনটা কি আপনারা? দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য করেনটা কি বলেন তো? এক্সপ্লেইন করেন। আরে খারান, আরো আছে। ইন্ডিয়া আমার ভূমিতে ব্রিজ করছে, ব্রিজ এই ফেনী নদীর উপরে ওদের সাবরম আর বাংলাদেশের রামগড়কে যুক্ত করে নাম দিছে মৈত্রী সেতু। কি মৈত্রী রে বাবা! ইন্ডিয়া আমার ভূমিতে এবং স্পর্শকাতর ফেনীর ভৌগোলিক সীমানায় ব্রিজ করছে। তাদের লক্ষ্য কি সেটাও তারা বলছে। তারা ত্রিপুরার সাথে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ স্থাপন করতে চায়। ভাই এটা পরিকল্পনা না, কিন্তু হয়ে গেছে অলরেডি। এই দেখেন গুগল আর্থে সেই ব্রিজটা কি চমৎকার দেখা গেল। এই কুলে মোদি আর ওই কুলে মাম্ম, মাঝখানে ফেনী নদী বইয়া চলা যায়। তো আমাগো সেনাবাহিনী এই ব্রিজটা করার সময় কইবেন না যেটা করতে দেওয়া যাইবে না? আপনারা না বাংলাদেশের সার্বভৌমত্বরে রক্ষা করবেন, তো স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আরেক রাষ্ট্রের অ্যাক্সেস দেন কেমনে, কোন যুক্তিতে? নাকি ভাবছেন যুদ্ধ তো আমি করুম না, যুদ্ধ করবে কৃষকের পোলা? জবাব আছে কোনো জেনারেল সাহেবেরা? বাংলাদেশে এমন একটা অবস্থা কইরা রাখছেন ভয় দেখা যে সামরিক বাহিনী নিয়ে কেউ কোনো কথা কইতে পারবে না, কিন্তু আপনারা কি কাজ করেন সেটার তো জবাব দিতে হবে নাকি? দিন পাল্টাইছে না?
এখন তো সবাই জিগাইবে, জবাব তো দিতে হবে, এই ইউটিউবারদেরকেও জবাব দিতে হবে। এই সেতু খুব গুরুত্বপূর্ণ জন্যই মোদি নিজে আইসা উদ্বোধন করছে। বোঝা গেল কত জায়গায় হাসিনা দেশটারে জয় বাংলা করে দিছে। এখন কেউ কেউ কইতেই পারেন, আপনি কি মিলিটারি আছিলেন, আপনি কি সামরিক গোয়েন্দা, আপনার চাইতে কি আমাগো আর্মি জেনারেলরা কম বুঝে, আপনি যে সবার থেকে বেশি বুঝেন, কইতে পারেন। আপনি যুদ্ধ বুঝে গেছেন। শোনেন ভাইরা, খারাপ আমি যা কইছি তা বুঝার জন্য নেপোলিয়ান বা আলেকজান্ডার বা আইসেন হাওয়ার হইতে হয় না, কমন সেন্স থাকলেই হয়। আমাকে জেনারেল ভাইরা বুঝতেছেন আমি কি বুঝাইতে চাইছি, আর না বুঝলে ধরে নেব ওনারাও গিপিএ পাইপ। হাসিনার আমলে তো গিপিএ পাইপের জয় জয়াকার। যাই হোক, যাগো সন্দেহ যায় নাই, তাগো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। এই আর্টিকেলে ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখেন। ইংরেজিতে যা আছে দেখাইলাম তো, এইটা বাংলায় বলা আছে যে এই ব্রিজ মানে এই মৈত্রী ব্রিজ একটা স্ট্র্যাটেজিক ব্রিজ। যখন সে ইন্ডিয়া চায়নার সাথে লড়াই করবে সেই সময়ের জন্য একটা স্ট্র্যাটেজিক ব্রিজ। তাইলে দেখছেন তো এটার মিলিটারি ইম্পর্টেন্স কেমন। এখানে শেষ না, ত্রিপুরার বেলোনিয়া রেল স্টেশনের সাথে ফেনী জংশনের ডাইরেক্ট রেল লাইন বসতেছে। কুজিকজিক কইরা ওনারা যেন আসতে পারেন সে ব্যবস্থা পাকা কইরা ফেলতেছেন। আসেন আরো একটা জিনিস দেখাই। এই ফেনী কেন সামরিকভাবে গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য তো নেপোলিয়ান হইতে হয় না। দেখেন এই নিউজটা, দেখেন এই নিউজটা মুক্তিযুদ্ধের সময়কার। ফেনীর অনেকেই ফেনী বিলোনিয়া যুদ্ধের কথা জানেন। এখানে সবচেয়ে বেশি সম্মুখ যুদ্ধ হয়েছিল না মুক্তিযুদ্ধের সময়, কারণ এইটা ছিল ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। এই মুহুরী ব্রিজের এইখানে হয়তো একের পর এক অপারেশন, 1,500 থেকে 2,000 মুক্তিযোদ্ধারা একসাথে এসে এখানে অপারেশন করে গেছেন একের পর এক। এবং বলাই বাহুল্য নভেম্বর পর্যন্ত ওনারা কোনো অপারেশনে সফল হইতে পারেননি। এত শক্ত এই জায়গায় মিলিটারি রেজিস্ট্যান্স ছিল পাকিস্তানের। মুক্তিবাহিনীর পরিকল্পনা ছিল ফেনী থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ওইখানে চট্টগ্রামে প্রবাসী সরকারের হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করা। কাউরে এই সব কয়টা একসাথে মিলায় কথা কইতে দেখছেন? দেখেন নাই, তাই না? দেখবেনও না। বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ারে যে ইন্ডিয়া পালে সে তো এমনি এমনি পালে না, তাই না? তাদের অন্নদাতার ইন্টারেস্ট দেখতে হবে না? তো মোদিজি, মাম্মর তো দিন শেষ। এই পরিকল্পনা কি আপনি বাস্তবায়ন করতে পারবেন? শোনেন একটা বুদ্ধি দিই। আমি তো জানেন আমি মাঝে মাঝে মেলা চমৎকার বুদ্ধি দিই আর কি, এবং আমার বুদ্ধি কিন্তু কামের আর কি। হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি খুব কামে দেয়। মানে বন্দুকের গুলি মিস হইতে পারে, আমার স্ট্র্যাটেজি মিস হবে না। বাংলাদেশ নিয়ে পরিকল্পনা নেওয়ার আগে একটা কাজ করবেন। তার আগে একটা গল্প বলি, বুঝতে সুবিধা হবে। একটা চিড়িয়াখানায় এক বান্দরের খাঁচার সামনে এক লোক গিয়া দেখে বান্দর কলা খাইতেছেন, কিন্তু অদ্ভুত প্রক্রিয়া কলা খাইতেছে। কলাটা খাওয়ার আগে সেই কলাটা তার পশ্চাৎ দেশে প্রবিষ্ট করায়, সেটা বাইর করে তারপরে খাইতেছে। তো লোকটা জিগায় চিড়িয়াখানার লোকরে, সে খাওয়ার আগে এই কাজ কেন করতেছে? তো চিড়িয়াখানার লোক কয়, কয়দিন আগে তার কেউ একটা কদ বেরো দিছিল, সেটা সে গিলা ফেলাইছিল, কিন্তু পিছে দিয়ে বাইর করতে পারে নাই, রক্তারক্তি হয়ে গেছে। তাই এখন সে বুদ্ধিমান হয়েছে, খাওয়ার আগে সে মাপ দিয়ে না ওইটা বাইর হবে কিনা ঠিকঠাক মতো। তো মোদিজি, বাংলাদেশে আপনার কোনো উচ্চাভিলাষী সামরিক পরিকল্পনা নেওয়ার আগে এইভাবে পরীক্ষা করে নিতে পারেন। কখনো গণেশ উল্টাইলে দেখবেন গলাধকরণ তো করছিলেন আরামে, কিন্তু সেটা আর বাড়াইতেছে না। তাই বান্দরটার মতো বুদ্ধিমান হন, ঠিক কাজটা করে। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে, এই চলমান প্রক্রিয়াকে আজকের ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। তার নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আরো সুসংহত হবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে, সেনাবাহিনীকে, নৌবাহিনীকে, বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই, কারণ তারা নির্লসভাবে আওয়ামী লীগের শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে। তারা যে সহযোগিতা করছে, এই সহযোগিতাটা আমরা আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারকে করতে চাই। যতক্ষণ পর্যন্ত এই সরকার স্টেবল একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে থেকে যুব সমাজ তাদের জন্য কাজ করব এবং আগামীর একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বাংলাদেশে যেই
বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে গত কয়েকদিন আগে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন পেয়েছি। সেই নেতৃত্ব স্থানীয় ব্যক্তির মধ্যে একজন হচ্ছে মুফতি ফয়জুল করিম। আজকে তিনি এখানে উপস্থিত, তার বক্তব্য আমরা শুনব। আপনারা জানেন ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা যে ভোগ করছি তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি ডক্টর ফয়জুল। কারণ দীর্ঘ 6 বছর পর্যন্ত ফেসিবাদের কবলের কারণে, অরাজনৈতিক একটি পরিবেশের কারণে, বাংলাদেশের গুম খুন হত্যার কারণে বিদেশে জীবনযাপন করতে হয়েছে। এই প্রথম কোনো গোলটেবিল বৈঠকে স্বাধীন বাংলাদেশে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এখানে বাংলাদেশে যে ঐক্যবদ্ধ সরকার থাকলে, দেশীয় সরকার থাকলে যে মানুষের বিজয় হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, আপনারা জানেন যখন বাংলাদেশের রেমিটান্স যোদ্ধা 57 জন ব্যক্তি বিদেশের কারাগারে বাংলাদেশের মুক্তি আন্দোলনে অংশগ্রহণের কারণে তারা গিয়েছিলেন, তখন এই দেশের সরকার বলেছিল যারা কারাগারে গিয়েছে ওই দেশের দোষের কারণে গিয়েছে, তাদের মুক্তিতে সরকার কোনো কাজ করবে না। এবং সরকার করে নাই, শেখ হাসিনা করে নাই, এম্বাসি করে নাই, বরং যারা অট্টহাসি দিয়েছে। কিন্তু প্রমাণ হয়েছে একটি শক্তিশালী সরকার থাকলে তাদেরকে মুক্ত করা সম্ভব। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা টেলিফোনের মাধ্যমে 57 জন ব্যক্তিকে মুক্ত করে দিয়েছেন। এজন্য আমাদের এই বাংলাদেশের সকল যুব সমাজের পক্ষ থেকে তাকে এবং তার সরকারকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন এখানে সিংহভাগ নেতৃবৃন্দ আলেম সমাজ থেকে উপস্থিত হয়েছেন। আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে, এই চলমান প্রক্রিয়াকে আজকের ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। তার নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আরো সুসংহত হবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের দেশ গঠন করতে হবে। যদি দেশ গঠন করতে হয় তাহলে সকলে মিলে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিজমের সকল তন্ত্রমন্ত্র ভেঙে চুরে চুরমার করতে হবে। আর যদি সেটা করতে হয়, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনে এখন সময় এসেছে আপনাদের মতো আলেম সমাজের মধ্য থেকে, যুব সমাজের মধ্য থেকে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় নির্দ্বিধায় তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। তাহলেই আপনার এই বাংলাদেশ, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ অবশ্যই সুসংহত থাকবে, নিরাপদে থাকবে, নিরাপদে মানুষ তাদের জীবনযাপন করতে পারবে। অতএব সেই কাজটি আপনারা দ্রুত সম্ভব করবেন। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে, সেনাবাহিনীকে, নৌবাহিনীকে, বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই, কারণ তারা নির্লসভাবে আওয়ামী লীগের শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে। তারা যে সহযোগিতা করছে, এই সহযোগিতাটা আমরা আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারকে করতে চাই। যতক্ষণ পর্যন্ত এই সরকার স্টেবল একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে থেকে যুব সমাজ তাদের জন্য কাজ করব এবং আগামীর একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই সাংবাদিক সমাজ যারা আজকের নিরপেক্ষতার দৃষ্টিতে লিখছেন, বলছেন, করছেন, এই নিরপেক্ষতা আগামী দিনেও যাতে কোনো সরকার আসলে সেটার যাতে পরিবর্তন না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।